আমার গার্লফ্রেন্ডের সৎমা নিজের পরকীয়া প্রেমের দোষ থাকতে আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করিয়েছে। একটু আগে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় পেছন থেকে আমার বন্ধু সাজিদ আমাকে ডাক দিয়ে বলল, ওই রনি দাঁড়া, তোর সাথে কথা আছে। কথাটা শুনে আমি পেছনে ফিরে তাকালাম আর বললাম, কি রে, কি হয়েছে? সাজিদ বলল, তোর গার্লফ্রেন্ডকে কে বা কারা জানি তুলে নিয়ে গিয়েছে। আমি অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কথাটা শুনে সবার আগে আমার সন্দেহ হলো ওর সৎমায়ের উপর। কেনই বা ওর সৎমায়ের উপর সন্দেহ হয়েছে তা আপনারা পরেই বুঝতে পারবেন। কিডন্যাপের কথা শুনে মনে হচ্ছে আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, কারণ এই পৃথিবীতে আমার গার্লফ্রেন্ড অনেক অসহায়। মেয়েটাকে এই দুনিয়াতে বোঝার মতো শুধু আমি আছি, কারণ আমার গার্লফ্রেন্ড কথা বলতে পারে না, সে হলো বোবা। ওর নাম হচ্ছে রিয়া। রিয়াকে আমি অনেক ভালোবাসি, বলতে পারেন নিজের জীবনের থেকেও অনেকটা বেশি। এই পৃথিবীতে আমি ছাড়া ওর আপন বলতে কেউ নেই, যে কিনা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে পাশে থাকে। রিয়ার মাও এই দুনিয়াতে বেঁচে নেই, যে আছে সে হলো রিয়ার সৎমা। যখন ওর মা মারা যায়, রিয়ার বাবা দ্বিতীয় বিয়ে করে নেয় আর ওর বাবা প্রবাসে থাকে, এজন্য বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে কান্না করে, একটু সুখ পেত আমাকে বুকে জড়িয়ে নিয়ে ওর দুঃখের কথাগুলো শেয়ার করে। সৎ মায়ের অত্যাচারে আর অবহেলায় দিন শেষে মেয়েটা শুধু একটু সুখের আশায় আমার কাছে আসতো। আমার কাছে তার সকল সুখ দুঃখের কথা শেয়ার করত আর বলতো, আমাকে নিজের কাছে নিয়ে যাও না, সারা জীবন তুমি আমাকে আগলে রাখো প্লিজ। আমার ওইখানে দম বন্ধ হয়ে আসে। আপনারা হয়তো ভাবছেন বোবা মেয়ে কিভাবে কথা বলছে, আসলে আমি ওর প্রতিটা ইশারা বুঝতে পারতাম। প্রথম দিকে একটু কষ্ট হতো, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। ভালোবাসা বলতেও তো একটা কথা আছে, তাই না? সাজিদকে বললাম, আচ্ছা তুই যা, তোর সাথে পরে কথা হবে। এটা বলেই আমি চলে গেলাম। হঠাৎ করে মাথায় এলো রিয়ার সৎমা হয়তো কিছু জানে। রিয়াদের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতে রিয়ার সৎমা দরজাটা খুলে দিল। গিয়ে দেখি ওর সৎমা পায়ের উপর পা তুলে কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে ফোন কেটে দিয়ে বলল, কি রে আমার মেয়ের নাগর, এখানে কি করিস? রিয়ার আম্মুর কথা শুনে আমি সরাসরি বললাম, রিয়া কোথায়? রিয়ার সৎমা বলল, রিয়া কোথায় আমি কি বলবো, আর ও তো সবসময় তোর সাথেই থাকে, আমাকে কেন জিজ্ঞেস করিস? আমি বললাম, ওকে কে বা কারা কিডন্যাপ করে নিয়ে গেছে, আপনি কিছু জানেন না? আমার কথা শুনে রিয়ার আম্মু অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, আমি কিছু জানি না, আর কিডন্যাপ করেছে ভালো করেছে, ওর মতো মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আমি বললাম, যদি আমার রিয়ার কিছু হয় আপনাকে কিন্তু ছাড়বো না আমি, এই বলে দিলাম। রিয়ার সৎমা বলল, তুই বুঝি আমাকে হুমকি দেস? আমি বললাম, আগে ওকে খুঁজে পাই, পরে দেখেন আপনার কি করি। রিয়ার জন্য রাতে পরকীয়া প্রেমিককে নিয়ে আসতে পারেন না, তাই তো? মনে করেন আমি আপনার সম্পর্কে কিছু জানি না, আমি খুব ভালো করে বুঝিয়ে দিব যদি রিয়ার কিছু হয়। এখন আসি শাশুড়ি আম্মা। এই কথা বলে ওদের বাসা থেকে বের হয়ে গেলাম। সারাদিনে অনেক জায়গায় ওকে খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। এখন শুধু কান্না ছাড়া আমার কোনো উপায় নেই। পৃথিবীতে এত এত মেয়ে থাকতে ওকে কেন তুলে নিয়ে গেল? ও বোবা একটা মেয়ে, কথা বলতে পারে না, নাকি ওকে টার্গেট করা হয়েছে? রিয়াকে খুঁজে না পেয়ে আবার বাড়িতে চলে গেলাম। বারান্দায় বসে বসে কান্না করছি। তখন আম্মু আমার সামনে এসে বলল, কি রে বাবা, খুঁজে পেলি মেয়েটাকে? আমি কান্না করে বললাম, আম্মু ওকে ছাড়া আমি কিভাবে থাকবো, আর ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কিভাবে ক্ষমা করব বলো? ও সবসময় বলতো, আমি তো কথা বলতে পারি না, যদি কোনোদিন আমার কিছু হয়ে যায় তুমি থাকতে পারবে তো? আম্মু ওকে আমার কাছে ফিরিয়ে দাও না, বাবাকে বলো না একটু খুঁজে দেখতে। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, শান্ত হ বাবা, আমি তোর বাবাকে বলছি, উনি বের হয়েছে। আর আমার মনে হয় রিয়ার কারোর সাথে শত্রুতা নেই, তাহলে তুলে নিবেই বা কারা? আমি বললাম, যে মেয়ে কথা বলতে পারে না তার আবার কার সাথে শত্রুতা থাকবে আম্মু? ও আমাকে আগেই বলেছিল আমার মায়ের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে এসব সহ্য করি, না হলে অনেকদিন আগেই মারা যেতাম। দোষ তো আমার আম্মু, আমি কেন ওকে বিয়ে করি নাই? আমি ওকে বলেছি আমার ছোট বোনের বিয়ে হলেই তোমাকে আমি বিয়ে করে নিব, কিন্তু কে জানতো এমন হবে? আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা বসে থেকে কান্না করলে কি হবে, যা তুই গিয়ে একটু খুঁজে দেখ মেয়েটাকে পাস কিনা, না হলে থানায় যা, গিয়ে পুলিশের সাথে কথা বল, এভাবে বসে থাকলে কোনো কিছু সমাধান হবে না। আম্মুর কথা শুনে আবার বাসা থেকে বের হলাম। সাজিদকে কল দিলাম, ফোন রিসিভ করে বলল, বন্ধু আমরা সবাই খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না। আমি বললাম, সাজিদ তুই কিভাবে জানিস রিয়াকে কিডন্যাপ করা হয়েছে? সাজিদ বলল, আমি তখন দোকানে বসে চা খাচ্ছিলাম, আর রিয়া কি জানি কিনতে এসেছিল দোকানে। আমি শুধু হাত দিয়ে ইশারা করে ভালো মন্দ জিজ্ঞেস করেছি, কিন্তু রিয়া একটু দূরে যেতেই একটা প্রাইভেট কার এসে ওকে তুলে নিয়ে গেল। বিশ্বাস কর বন্ধু, আমি গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে একসময় রাস্তায় পড়ে গেছি, কিন্তু ওকে আমি বাঁচাতে পারলাম না, মাফ করে দিস আমাকে। সাজিদের কথা শুনে কল কেটে দিলাম। আমার রিয়া তো কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার বা খারাপ কিছু করে নাই, তাহলে ওকে তুলে নিয়ে গেল কারা? মাথায় কিছুই ঢুকছে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, অনেক জায়গায় সারাদিন খুঁজলাম, খুঁজতে খুঁজতে বিকাল
লাল হয়ে গেল। শেষে কোনো উপায় না পেয়ে থানায় যেতে লাগলাম। হঠাৎ দেখি ফোনটা বাজতেছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আমার বন্ধু অনেক বলল, রনি ফোনের ক্যামেরা অন করতো। আমি বললাম, বন্ধু রিয়াকে খুঁজে পাচ্ছি না, এমনিই মন খারাপ, পরে কথা হবে, এখন ফোন রাখি। অনেক বলল, আরে শোন তো একবার, আগে ফোনের ক্যামেরা অন কর, তোর সাথে অনেক কথা আছে আমার। অনেকের কথা মতো ফোনের ক্যামেরা অন করলাম, আর ক্যামেরা অন করে দেখি রিয়াকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে, আর ওর চোখ থেকে পানি পড়ছে। রিয়াকে দেখে আমি কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। মেয়েটা কোনো কথা বলতে পারছে না, কিভাবে কান্না করছে। ওর কান্না দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি অনিকের দিকে তাকিয়ে বললাম, কেন এমন করলি? আমি তোর সাথে কি এমন অপরাধ করেছি যে আজকে তুই আমার সাথে এমন করতেছিস? অনিক আমার কথা শুনে হাসতে হাসতে বলল, তোর সাথে আমার আবার কিসের শত্রুতা? তবে ওই যে কথায় আছে না, লোভে পড়লে মানুষ সবকিছু করে, বলতে পারিস আমারও একটু লোভ হয়েছে। আমি বললাম, অনিক তুই ওকে ছেড়ে দে, এর বিনিময়ে তুই যা চাইবি আমি তোকে তাই দিব। আমার হাতের আইফোনটা তোকে দিয়ে দিব, প্লিজ তুই ওকে ছেড়ে দে। অনিক বলল, শোন, যদি আমার কথা মানিস তাহলে ওকে আমি ছেড়ে দিব। আমি বললাম, বল আমাকে কি করতে হবে? তুই যা বলবি আমি তাই করব, প্লিজ তাও তুই ওকে ছেড়ে দে। ও বোবা একটা মেয়ে, কথা বলতে পারে না। অনিক বলল, আরে ওর কথা রাখ বেটা, আমি কি বলি ওইটা শোন। তুই এখন আমাদের বাড়ির রাস্তার মোড়ে যাবি, গিয়ে দেখ আমার বোন ওখানে দাঁড়িয়ে আছে, ওর কাছে তুই তোর ফোনটা দিয়ে দে, এরপর দেখছি রিয়ার সাথে কি করা যায়। আমি বললাম, তুই যা বলবি আমি তাই করব, তুই প্লিজ ওকে ছেড়ে দে, তুই রিয়াকে ছেড়ে দে। আমি নিষিদ্ধ পল্লী থেকে যে মেয়েটা প্রথম আজকে এসেছে আমি ওকে এনে দিব তোর কাছে। বল তোর কয়টা মেয়ে লাগবে, আমি এনে দিব নিষিদ্ধ পল্লী থেকে, তাও তুই ওকে ছেড়ে দে প্লিজ। ও মরে যাবে ওর সাথে এমন কিছু করলে। অনিক বলল, কে মরবে আর কে বাঁচবে এটা দেখে আমি কি করব? যার প্রতি লোভ লেগেছে তাকে লাগবে আমার, অন্য কাউকে দিয়ে আমি কি করব? আমি বললাম, প্লিজ তুই ওকে ছেড়ে দে, আমি যত টাকা লাগে দিব তোকে। অনিক বলল, আরে বেডা আমার বোন একটু পর চলে যাবে, তাড়াতাড়ি যা, দৌড়ে দৌড়ে যাবি। আর এসব শুনে আমি কি করব? তোর কথা তুই রাখ। অনিকের কথা শুনে আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। ওদের বাড়ির রাস্তার মোড়ে দেখি ওর বোন দাঁড়িয়ে আছে, ওর সাথে 3 জন বান্ধবী আছে। ওর বোনের কাছে ফোনটা দিতেই ফোনটা নিয়ে চলে গেল, একবার আমার মুখের দিকে পর্যন্ত তাকায় নাই। আগে কত ভাইয়া ভাইয়া বলে ডাকতো, মানুষ ঠিকই বলে, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। আমি তাড়াতাড়ি বাটন ফোনটা বের করে অনিকের নাম্বারে কল দিলাম। অনিক ফোন রিসিভ করে বলল, আমার কথা শোনার জন্য ধন্যবাদ, আর তোর গার্লফ্রেন্ডের উপর আমার অনেক দিনের নজর ছিল, ওকে একবার পেতে আমি কত কিছু করেছি, আজকে কিভাবে আমি ওকে ছেড়ে দিব বল? আমার সাথে আরো 2 জন আছে, ওরাও খুব কষ্ট করেছে, তুই আমার কথা শুনেছিস, আমি আমার কাজ শেষ করে তোকে ঠিকানা দিয়ে দিব, পরে চলে আসবি, ঠিক আছে? এখন ফোন রাখি। এই কথা বলে অনেক কল কেটে দিল। আমি ধপ করে মাটিতে পড়ে গেলাম। যার জন্য এত কিছু করলাম আজকে আমি তাকে বাঁচাতে পারছি না। আমার নিজের বন্ধু আজকে ওর ইজ্জতের উপর হাত দিল, বুক ফেটে কান্না পাচ্ছে। ওইদিকে রিয়া হয়তো ভাবছে আমি ওকে বাঁচিয়ে নিব, কিন্তু আমি পারলাম না ওকে বাঁচাতে। অর্ধেক জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে আছি। কয়েকটা ছেলে এসে আমার মাথায় পানি দিচ্ছে। ছেলেগুলো আমাকে ধরে বাসায় নিয়ে গেল আর বলছে, ভাই তুমি সুস্থ আছো তো? তোমার কিছু হয় নাই তো আবার? আমি কোনো কথা বলতে পারছি না, শুধু চুপচাপ তাকিয়ে আছি। জীবনে যাকে একটু পাওয়ার ছিল আজকে সবকিছু হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। বাসার কাছাকাছি যেতেই আম্মু আমাকে দেখে দৌড়ে বের হলো। আম্মু আমাকে দেখে কান্না করে বলছে, বাবা তোর এই অবস্থা হলো কি করে? কি হয়েছে তোর? আমি শুধু আম্মুর দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মু হয়তো কিছুটা বুঝতে পেরেছে আমি কেন এমন করছি, এজন্য আম্মু আমাকে ধরে বাসার ভেতরে নিয়ে গেল। উপরে ফ্যান চলছে, তাও টেনশনে শরীর ভিজে যাচ্ছে আমার। অনেকক্ষণ পর হঠাৎ একটা মেসেজ এলো। মেসেজ অন করে দেখি একটা ঠিকানা দেওয়া। সবকিছু ফেলে বাসা থেকে বের হয়ে দৌড়াতে শুরু করলাম। আম্মু পেছন থেকে চিৎকার করে বলল, বাবা তোর শরীর ভালো না, এখন আবার কোথায় যাস দৌড়ে? অনিকের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে গেলাম। একটা ভাঙা ঘর দেখা যাচ্ছে, তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে গেলাম। সামনে তাকিয়ে দেখি রিয়া মাটিতে উলঙ্গ অবস্থায় পড়ে আছে, আর ওর অর্ধেক শরীর রক্তে লাল হয়ে আছে। দৌড়ে রিয়ার কাছে চলে গেলাম, আমি ওকে টান দিয়ে কোলে নিলাম। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে কান্না করছে, আর ওর শরীরের প্রতিটা নখের আঁচড় দিয়ে রক্ত বের হচ্ছে। চোখের ভাষায় বলছে, আমাকে ফেলে চলে যাও, আমার এখন কিছুই নাই তোমাকে দেওয়ার মতো, আমার এখন মরে যেতে ইচ্ছা করছে। তোমার বন্ধু আমার সাথে কেন এমন করলো? ও তো তোমার বন্ধু ছিল, আমি ওকে বিশ্বাস করতাম আর ও এমন করলো। পাশ থেকে রিয়ার কাপড় নিয়ে ওগুলো পরিয়ে দিলাম। রক্তে আমার শরীর প্রায় লাল হয়ে আসছে। রিয়া
রিয়া ইশারা দিয়ে বলল, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না। ওরা আমার শরীরে নখ দিয়ে আছড়ে কি করেছে দেখো। হঠাৎ বাহিরে গাড়ির শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি রিয়াকে নিয়ে বাহিরে গেলাম। গিয়ে দেখি বাবা এসেছে। রিয়াকে গাড়িতে তোলার পর বাবা বলল, কারা ওর এই অবস্থা করেছে। বাবার কথা শুনে আমি কিছুই বললাম না, শুধু রিয়ার হাত ধরে ওর দিকে তাকিয়ে আছি। হাসপাতালে গিয়ে ওকে কোলে করে ভেতরে নিয়ে গেলাম। ভেতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ডাক্তার বলল, ওর নাকি রক্ত লাগবে। আমাদের কারো রক্তের সাথে ওর রক্তের মিল নেই। শেষে আমার বাবার রক্তের সাথে মিল পেয়েছে। বাবার কাছ থেকে রক্ত নিয়ে আমাদের সবাইকে বের করে দিল। ডাক্তার আমাদের বলল, আপনারা বাইরে থাকেন, আমরা দেখছি। হাসপাতালে সবাই এসেছে। আম্মু তো আমার মাথায় হাত দিয়ে শুধু বলছে, কান্না করিস না বাবা, যা হয়েছে তার জন্য কান্না করলে কি সব ঠিক হয়ে যাবে? পরে এই বিষয়ে কথা বলবো, এখন রিয়া একটু সুস্থ হোক। এর মাঝে সাজিদ বলল, রনি, কে বা কারা এমন করেছে, জানতে পারলি কিছু? আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, সেদিন আমার আম্মু নিজ হাতে বিরিয়ানি রান্না করে আমার সব বন্ধুদের খাওয়ালো। সেই বন্ধু ওর সাথে এমনটা করতে পারলো? অনেককে আমি কতটা বিশ্বাস করতাম। আর ও আমার কথা শুনেই সাজিদ কাকে যেন কল দিয়ে বলল অনিকের খোঁজ নিতে, আর ওকে যদি কোথাও খুঁজে পায় তাহলে যেন আটকে রাখে। আম্মু এবার আমায় বলতে লাগলো, ছি, তোর বন্ধু এটা তোর সাথে করতে পারলো? তুই না খুব করে বলতি তোর সব বন্ধু নাকি খুব ভালো। আমি কিছু বলবো তার আগেই সাজিদ বলল, আন্টি, আমি কসম করে বলছি, ওকে আমি ছাড়বো না। কুত্তার মতো মারবো আমি ওকে। যে বন্ধু আমাদের ভাবির উপর থেকে নজর সরাতে পারে নাই, সে যে আমার বউয়ের উপর হাত দিবে না এর কোনো বিশ্বাস নাই। তবে আন্টি, একটা জায়গায় কষ্ট লাগে, রিয়া প্রতিবন্ধী একটা মেয়ে। রিয়ার এই দুর্বলতার সুযোগ অনেক নিয়েছে। ছাড়বো না আমি ওকে। আমি শুধু আম্মুর কোলে শুয়ে কান্না করছি, কেন অনেক আমার সাথে এমনটা করলো? আমি কি ক্ষতি করেছিলাম ওর? কিছুক্ষণ পর ডাক্তার ভেতরে থেকে বের হলো। ডাক্তার বের হতেই আমি এগিয়ে গেলাম। ডাক্তার আমাকে দেখে বলল, মেয়ে আপনার কি হয়? আমি বললাম, জি, আমার হবু বউ। ডক্টর বলল, আজকে বলতে কষ্ট হচ্ছে যে এই মেয়ের সাথে যা কিছু হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে। আমরা আমাদের মতো চেষ্টা করেছি। তবে একটা কথা বলি, যত পারেন ওর দিকে নজর রাখেন, আর যে ওর সাথে এমন করেছে ওকে ধরে থানায় দেন। আমি বললাম, জি স্যার, আপনাকে বলতে হবে না। এখন আমি কি ওকে নিয়ে যেতে পারি? ডক্টর বলল, নিয়ে যাবেন? ঠিক আছে, নিয়ে যান। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, ঠিক আছে? আমি বললাম, হুম। ডাক্তারের কথা শুনে রিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যাওয়ার পর আম্মু বলল, রনি, ওকে আমি আমার রুমে নিয়ে যাই। আমি বললাম, না আম্মু, এখন তোমার রুমে নিয়ে যেতে হবে না, আমি ওকে আমার রুমে নিয়ে যাই, রাতে ও তোমার সাথে থাকবে। রিয়াকে আমি আমার রুমে নিয়ে যেতেই আমার বন্ধুরা সবাই আসলো ওকে দেখতে। সাজিদ এসে বলল, রনি, কাজ তো একটা হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে বল শুনি। সাজিদ বলল, বাহিরে মানুষ বলে বেড়াচ্ছে যে চেয়ারম্যানের ছেলের হবু বউকে কারা যেন তুলে নিয়ে গিয়েছিল। বুঝলাম না বাহিরের মানুষ কিভাবে এই কথা জানলো। আমি বললাম, এসব কথা বাদ দে, মানুষের কথা শুনে আমি কি করব? আর অনিকের কোনো খবর পেলি? সাজিদ বলল, না, ওকে কোথাও পাই নাই, পরিবার নিয়ে কোথায় যেন পালিয়ে গেছে। আমি বললাম, পরিবার নিয়ে পালিয়ে গেছে তাই না? আগে রিয়া একটু সুস্থ হোক, পরে আমি ওকে দেখে নিব। রিয়াকে দেখে সবাই চলে যাওয়ার পর আমি রিয়ার মাথার কাছে গিয়ে বসলাম। রিয়া চুপচাপ শুয়ে শুয়ে কি জানি চিন্তা করছিল। আমি ওর হাতে ফোনটা দিয়ে বললাম, আমি যা যা বলবো সবগুলো প্রশ্নের উত্তর দিবে, ঠিক আছে? আমি রিয়াকে বললাম, এখন কেমন লাগছে তোমার? রিয়া মোবাইলে টাইপিং করে বলল, আমার এখন একটা জিনিস বাকি আছে, আর সেটা হলো আমার মৃত্যু। আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, এভাবে বলতে নেই, তুমি মরলে আমি কি নিয়ে বাঁচবো বলো? আর এই নিয়ে কোনো চিন্তা করো না, এখন থেকে আমি তোমার পাশে আছি, আমি তোমাকে এখন আর কখনো একা হতে দিব না। রিয়া বলল, আমার কাছে এখন কিছুই নাই আপনাকে দেওয়ার মতো, খুব ইচ্ছে ছিল আপনাকে নিয়ে সংসার করব, আপনাকে ভালোবেসে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু আপনার বন্ধু সেটা হতে দিল না। আমি ওর কাছে আমার জীবনটা পর্যন্ত ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ছাড়লো না। আমি বললাম, এসব নিয়ে এখন আর কোনো কথা বলবে না, আর ওকে আমার দেখার আছে, ও তোমার পা ধরে মাফ চাইবে, তুমি দেখে নিও। রিয়া এবার ইশারা করে বলল, আমার খুব ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাই। আমি রিয়ার কপালে চুমু দিয়ে বললাম, ঠিক আছে, তুমি ঘুমাও। আমি রিয়াকে রুমে রেখে বাহিরে বের হলাম। বাহিরে যেতেই আম্মু বলল, রনি, টেবিলে বসে আগে খেয়ে নে, আর রিয়ার কি খবর? আমি বললাম, এই তো আম্মু, এখন মোটামুটি একটু ঠিক আছে। ও হ্যাঁ, একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, আমার আম্মু বর্তমানে রানিং চেয়ারম্যান, টেবিলে বসে খাবার খাচ্ছি। তখন ছোট বোন এসে বলল, ভাইয়া, তোর কি মন খারাপ? আমি বললাম, বোন, একটু খারাপ, তবে চিন্তা করিস না, দোয়া কর যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়। রাতে আমি রিয়াকে বুঝিয়ে আম্মুর রুমে পাঠিয়ে দিলাম, আর বললাম, সাবধান, কোনো উল্টাপাল্টা কাজ করবে না, আগে তুমি একটু সুস্থ হয়ে নাও, পরে আমি তোমাকে বিয়ে করব। এই কথা বলে আমি রিয়াকে আম্মুর রুমে দিয়ে গেলাম, কিন্তু মাঝরাতে আম্মুর চেঁচামেচিতে আমার ঘুম ভাঙলো। তাড়াতাড়ি দরজা
খুলে বের হলাম, তখন দেখি সবাই বারান্দায় দাঁড়িয়ে কান্না করছে। বুঝলাম না বাহিরে আবার কি হয়েছে। আমি তাড়াতাড়ি বারান্দায় গেলাম, গিয়ে দেখি বাহিরে কাঁঠাল গাছে একটা লাশ ঝোলানো আছে, আর সেটা হলো রিয়ার। আমি রিয়ার লাশ দেখে জায়গায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি সাজিদ আমার মাথার কাছে বসা। ও আমার হাত ধরে বলল, দেখ বন্ধু, পাগলামো করিস না, আর আমি তোকে বলেছিলাম ওর দিকে একটু নজর রাখতে, সেটাও তুই পারলি না। আমি উঠে রিয়ার লাশ জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি জানতাম না যে ও আত্মহত্যা করবে। যদি জানতাম তাহলে ওকে আর আম্মুর কাছে ঘুমাতে দিতাম না। আম্মু আমাকে ধরে ভেতরে নিয়ে গেল, আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা হয়তো তোর জন্য রিয়া লিখে গেছে। তবে আমি ভাবতেও পারি নাই ও এই কাজটা করবে। আমাকে ঘুমে রেখে এই কাজটা যে করবে আমি ভাবতেও পারি নাই এইটা। আম্মুর হাত থেকে কাগজটা নিয়ে পড়তে লাগলাম। প্রথমেই লিখা, আমার প্রিয় ভালোবাসার মানুষ, খুব ইচ্ছা ছিল তোমার বউ হব, লাল শাড়ি পরে তোমার ঘরে যাব, কিন্তু সেই শাড়ির জায়গায় যে গলায় দড়ি দিতে হবে এটা আমি কখনো চিন্তা করি নাই। অনেক ভালোবাসি তোমাকে, এজন্য মৃত্যুর পথ বেছে নিয়েছি। যদি বেঁচে থাকি মানুষ আমাকে এই কথাই বলবে সবসময়। আর তোমার আম্মু সম্মানীয় একজন ব্যক্তি, তবে আমার কথা তুমি আর চিন্তা করো না, মন থেকে মুছে ফেলবে আমার কথা তুমি। আর একটা কথা, নতুন কোনো ভালো মেয়ে দেখে তুমি বিয়ে করে নিবে, এটাই আমার শেষ ইচ্ছা। আমার জন্য কাউকে শাস্তি দিতে হবে না, ভালো থাকো, সুখে থাকো, এটাই আমি দোয়া করি। আমার আত্মহত্যার জন্য আমি দায়ী, এখানে আমি কাউকে দোষ দিতে চাই না। কপালে যা ছিল তাই হয়েছে। রিয়ার চিঠিটা পড়ে কান্না করতে লাগলাম। রিয়া যে আমাকে এভাবে একা ফেলে চলে যাবে সেটা আমি কখনো ভাবতেও পারি নাই। দেখতে দেখতে আজকে 5 দিন হয়ে গেল, এখন আর বাসা থেকে বের হই না। নিজেকে কেমন জানি ঘরের ভেতরে বন্দি বানিয়ে ফেলছি। আজকে সকালে সাজিদ এসে বলল, রনি আজকে কলেজে যাওয়া লাগবে, কলেজে নাকি একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি বললাম, ভালো লাগছে না সাজিদ। সাজিদ আমাকে জোর করে ধরে বাহিরে নিয়ে গেল আর বলল, এখন কলেজে চল, রাতে অনিকের বাসায় যাব, ওর ঠিকানা আমি পেয়ে গেছি। আমি বললাম, কি বলিস, সত্যি তুই ওর ঠিকানা পেয়েছিস? সাজিদ বলল, আরে হ্যাঁ, বলছি না রাতে তোকে নিয়ে যাব ওর বাসায়, এখন কলেজে চল। আমি বললাম, ঠিক আছে চল। সাজিদকে নিয়ে কলেজে গেলাম। কলেজের মাঠে যেতেই এক বড় ভাই ডাক দিয়ে বলল, রনি এইদিকে আয় তো একটু। বড় ভাইয়ের কথা শুনে আমি তার কাছে গেলাম। বড় ভাই আমাকে দেখে বলল, রনি আমাকে একটা কাজ করে দিবি? আমি বললাম, কি করতে হবে বলেন শুনি। বড় ভাই বলল, তোদের ক্লাসের ইরা আছে না, ওকে একটু প্রপোজ করে দিবি। মনে মনে বললাম, এই মেয়ে তো আগে আমাকে দিনে 5 বার করে প্রপোজ করত, এখন আবার বড় ভাই তার প্রেমে পড়েছে। আমি বললাম, পারবো যদি আমাকে একটা জিনিস মিলিয়ে দিতে পারেন। বড় ভাই বলল, বল তোর কি লাগবে? তোর যা লাগবে আমি দিব, তাও আমার কাজটা করে দে তুই। আমি বললাম, ঠিক আছে আমি করে দিব, তবে আজকে রাতে আপনার পিস্তলটা আমার লাগবে। আমার কথা শুনে বড় ভাই বোকা হয়ে বলল, তুই এটা দিয়ে কি করবি, নাকি কাউকে? আমি বললাম, আরে না, কি যে বলেন না আপনি, আমি তো শুধু একটু ভয় দেখাবো, এর বাহিরে আর কিছু না। বড় ভাই বলল, আচ্ছা ঠিক আছে নিস, এখন আমার কাজটা করে দে। আমি বললাম, আচ্ছা ভাই ঠিক আছে। বড় ভাইয়ের কাছ থেকে যেতেই সাজিদ বলল, কি রে উনি কি বলেছে? আমি বললাম, কি আর বলবে, বলেছে ইরাকে নাকি পছন্দ উনার। সাজিদ আমার কথা শুনে হাসতে হাসতে বলল, যে মেয়ে তোর পেছনে ঘোরে তাকে উনার পছন্দ, বাহ। আমি বললাম, আরে আমি উনার কাজ করে দিব, এর বিনিময়ে আমিও কিছু নিব উনার কাছ থেকে। এখন বল ইরাকে কোথায় পাবো? সাজিদ বলল, ওই তো মাঠের বড় গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে দেখা যায়। আমি বললাম, তাহলে চল যাই। সাজিদ বলল, না বাবা আমি যাব না, তুই যা, এই মেয়েটা খুব বদমাইশ, না জানি আবার আমাকেও প্রেমের প্রস্তাব দিয়ে বসে। আমি বললাম, তাহলে তুই এখানে দাঁড়া, আমি ওর সাথে একটু কথা বলে আসি। সাজিদকে দাঁড় করিয়ে আমি ইরার কাছে যেতে লাগলাম। ইরা দূর থেকে আমাকে দেখে বলল, কি ব্যাপার মশাই, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? আমি বললাম, কেন ইরা, যেদিক থেকে ওঠার কথা সেই দিক থেকেই উঠেছে। ইরা বলল, তোর তো সবকিছু আমি দেখে ফেলেছি। আমি বললাম, তুই আবার কি দেখলি? ইরা বলল, তোর তো চেন খোলা আছে, সবকিছু দেখা যায়। আমি বললাম, আমার সাথে তোর মজা করতে হবে না, আর আমার চেন খোলা নাকি বন্ধ এটা আমি জানি। ইরা বলল, একটু হাসি দে, তোর মুখে হাসি দেখলে আমার খুব ভালো লাগে, তবে আমি খুব দুঃখিত, তোর গার্লফ্রেন্ড। আমি বললাম, প্লিজ এই বিষয়টা বাদ দে, এখন আর মন খারাপ করতে চাই না, ওর জন্য আমি কম করেছি, কিন্তু ও আমাকে একা রেখে চলে গেল। আমি বলেছি যে আমি তোমাকে আবার বিয়ে করব, কিন্তু তাই বলে কি আত্মহত্যা করা লাগে? ইরা বলল, যা হয়েছে হয়েছে, এসব চিন্তা করে এখন আর কি লাভ, বাদ দে। এখন বল, হঠাৎ করে এই লাইলির কাছে কি জন্য আসলি? আমার কথা তো তোর মনেই থাকে না,
আমি বললাম এক বড় ভাই নাকি তোকে পছন্দ করে, ওই যে দাঁড়িয়ে আছে উনি বলেছে তোকে প্রপোজ করার জন্য, এজন্য আসছি। ইরা বলল লাথি খাবি তুই? পরের হয়ে কেন কথা বলিস? হ্যাঁ, তুই উনাকে চিনিস? উনি কে? উনার নামে 3টা মামলা আছে, তাও আবার সেগুলো মানুষকে মারার জন্য। আমি বললাম কি বলিস এসব তুই? ইরা বলল আরে হ্যাঁ আমি সত্যি কথা বলছি, তুই বল আমি তোকে ভালোবাসি, তাহলে বিষয়টা দেখব, কিন্তু পরের হয়ে কথা বললে একদম প্যান্ট খুলে ওইটা কেটে দিব কিন্তু। আমি বললাম ধুর তুই বাজে কথা বলবি না, কি সব বলিস মাঝে মাঝে এসব। ইরা দাঁত কেলিয়ে বলল কেন, আমার কথা তোর পছন্দ হয় নাই? আমি বললাম হয়েছে, আমি এখন গেলাম, ক্লাসে আয় পরে কথা হবে। বড় ভাইয়ের সামনে গিয়ে বললাম সরি বড় ভাই, হয়তো হবে না, আর ওর বিয়ে ঠিক করা আছে, আপনি অন্য কাউকে পছন্দ করেন, পরে আমাকে শুধু বলিয়েন, আমি কাজ করে দিবনি। মিথ্যা কথা বললাম, কারণ আমি চাই না ইরার কোনো ক্ষতি হোক। বড় ভাই বলল আচ্ছা কোনো সমস্যা নেই, যাওয়ার সময় আমার কাছ থেকে পিস্তল নিয়ে নিস। ক্লাস শেষ করে মাঠে গিয়ে বললাম সাজিদ আজকে অনিকের পুরো পরিবারকে হত্যা করব, ও আমার মন নিয়ে খেলা করেছে, ওর কারণে আমি রিয়াকে হারিয়েছি, ওকে তো আমি ছাড়বো না, আর তুই শুধু আমাকে ঠিকানা বলে দিস, বাকিটা আমি দেখে নিব। সাজিদ বলল আচ্ছা ঠিক আছে, এখন চল। বড় ভাইয়ের কাছ থেকে পিস্তলটা নিয়ে বাসায় চলে গেলাম। রাতে সাজিদ এসে বলল তো রনি চল গিয়ে দেখি ওরা কি করে। সাজিদকে বললাম আমার সাথে তোর যেতে হবে না, কিন্তু ও আমাকে একা ছাড়তে চায় নাই। এই না হলে বন্ধু। সাজিদ আমাকে নিরিবিলি একটা জায়গায় নিয়ে গেল। এখানে আশেপাশে অনেক বড় বড় জঙ্গল আছে মনে হচ্ছে, তবে এখানে শুধু একটা ঘর আছে। সাজিদ আমাকে ঘর দেখিয়ে বলল এখানেই ওরা থাকে। রাগে আমার পুরো শরীর ফেটে যাচ্ছে, আমার ভেতরে এখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। ধীরে ধীরে দরজার কাছে চলে গেলাম, দরজার কাছে গিয়ে লাথি মেরে দরজা ভেঙে দিলাম। দরজা ভাঙতেই দেখি অনেক ভেতরে বসে মোবাইলে কার সাথে যেন কথা বলছিল। ওকে দেখার সাথে সাথে আমি ওর বুকের মাঝে গুলি করে দিলাম। সাথে সাথে অনেক জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ওর চিৎকার শুনে ওর বাবা মা ভেতর থেকে দৌড়ে বের হলো। ওর বাবা মাকে দেখে আমার একটুও দয়া হলো না, ওরা এসে কিছু বলবে তার আগে আমি উনাদের গুলি করে দিলাম। আজকে মনটা অনেক হালকা লাগছে। অনিকের মাথার কাছে গিয়ে বললাম কিরে এখন অনেক ভালো লাগছে তাই না, নে এখন মর। এই কথা বলে ওর মাথায় আরেকটা গুলি ঢুকিয়ে দিলাম। 3টা লাশ পড়ে আছে, কিন্তু ওর বোন কোথায়? ওর বোন না আমার আইফোন নিয়েছিল, ও এখন কোথায়? আমি দৌড়ে ভেতরে চলে গেলাম, গিয়ে দেখি অনিকের বোন দরজা বন্ধ করে ভেতরে বসে আছে। আমি দরজা ভেঙে ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি ওর বোনের সাথে আরেকটা মেয়ে আছে, তবে ওই মেয়েটাকে কেমন যেন একটু অদ্ভুত অদ্ভুত লাগছে। এই মেয়েটা আবার কে? ওকে তো চিনলাম না। অনিকের বোন ভয় পেয়ে বলল ভাইয়া আমাকে মাফ করে দেন, আমি বাঁচতে চাই, প্লিজ মারবেন না আমাকে। এই মেয়ের কথা শুনে আমার রাগ আরো বেশি উঠে গেল। সাথে সাথে ওর বুকে গুলি করে দিলাম। অনিকের বোনের বুকে গুলি করতেই ওর সাথে থাকা মেয়েটা কেমন করে যেন আমার দিকে তাকালো। সাথে সাথে আমি পিস্তল ফেলে 3 হাত দূরে গিয়ে পড়লাম। আমি তাড়াতাড়ি নিচ থেকে উপরে উঠে পিস্তল হাতে নিয়ে ওই মেয়েটার কপাল বরাবর গুলি করে দিলাম। মেয়েটাকে গুলি করে মনে হচ্ছে আমি ভুল করেছি। ঘরের বাইরে থেকে জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। আর অদ্ভুত বিষয় হলো ওই মেয়েটার হাত মুখ এমনকি চোখ থেকে লাল আলো বের হচ্ছে। সাজিদ আমার হাত ধরে বলল ভাই এই জিনিসটা কি, আর বাহিরে এভাবে কান্না করছে কারা? আমার তো ভয় হচ্ছে, তাড়াতাড়ি এখান থেকে চল তুই। আমি তাড়াতাড়ি বুদ্ধি করে ঘরের ভেতরে আগুন লাগিয়ে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে মনে হয় আমরা ভুল করেছি। বের হতে সবকিছু অন্ধকার হয়ে গেল। ঘরের ভেতরে আগুন জ্বলছে, তবে এটা একদম লাল টকটকে, মনে হচ্ছে যেন এগুলো কোনো আগুন নয়, মানুষের রক্ত। আর এত জোরে কে বা কারা কান্না করছে, যার কারণে আমার কান ফেটে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো যেন আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে অন্ধকারের ভেতরে গুলি ছুড়ে মারলাম। সাথে সাথে আমাকে কে যেন ধরে উপরে তুলতে লাগলো। আমি শূন্যে ভাসতে লাগলাম, তবে মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না। এত উপরে উঠে গেছি যে নিচের কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর হঠাৎ করে নিচে পড়তে লাগলাম। ভয়ে আমার কলিজা ফেটে যাচ্ছে। আজকে মনে হচ্ছে নিজের মৃত্যু নিজের চোখে দেখতে পারতেছি, কথা বলতেও পারছি না। মনে হচ্ছে কে যেন গলা চেপে ধরে আছে। মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। হয়তো আজকে আমার মৃত্যু হবে। তবে যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার রুমে শুয়ে আছি। কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? আমি না উপর থেকে নিচে পড়েছিলাম? তাহলে বেঁচে গেলাম কিভাবে? আর এখন তো দেখা যাচ্ছে আবার সকাল হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল আমার তো মাথায় কাজ করছে না। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই আম্মু বলল রনি টেবিলে বস, আমি নাস্তা দিচ্ছি। আমি গিয়ে টেবিলে বসতেই আমার ছোট বোন এসে আমার পাশে বসলো। আমি আমার ছোট বোনকে জিজ্ঞেস করলাম আচ্ছা রাতে কি তুই আমার রুমে গিয়েছিলি?
আমার ছোট বোন বলল, না ভাইয়া, কেন? আমি মাথায় হাত দিয়ে বললাম, আমি কি স্বপ্ন দেখেছি নাকি সবকিছু বাস্তবে হয়েছে? আমার তো কিছুই মাথায় আসছে না। আর বিশেষ করে একটা মানুষের শরীর থেকে এভাবে লাল আলো জ্বলবে না। একটা স্বাভাবিক মানুষের এত ক্ষমতা নেই যে আমাকে হাওয়ার উপর শূন্যে তুলে ফেলবে। আমার সাথে কি হচ্ছে এসব? নাস্তা শেষ করে বসে আছি, হঠাৎ সাজিদের কথা মনে হলো। ও তো আমার সাথেই ছিল। ও কি ঠিক আছে? না, এখন সাজিদের বাসায় যাই, গিয়ে দেখি ও ঠিক আছে কিনা। বাইক নিয়ে সরাসরি সাজিদের বাসার সামনে চলে গেলাম। ভেতরে গিয়ে আন্টিকে জিজ্ঞেস করলাম সাজিদ কোথায়। আন্টি বলল, যাও, রুমে আছে, হয়তো এখনো ঘুমাচ্ছে। আন্টির কথা মতো আমি সাজিদের রুমে গেলাম। গিয়ে দেখি ও এখনো ঘুমাচ্ছে। আমি ওকে ঘুম থেকে ডেকে তুলে বললাম, কি রে সাজিদ, রাতে তুই কিভাবে বাসায় আসলি? সাজিদ বলল, কিভাবে আসলাম মানে? আমি তো আমার বাসায় ছিলাম। কেন, কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে মানে? সত্যি তুই কিছু জানিস না? সাজিদ বলল, কি জানবো? সাজিদ বলল, কি জানবো বলবি তো। আমি বললাম, রাতে না আমরা অনিকের বাসায় গিয়েছিলাম, আর আমরা মিলে। সাজিদ বলল, কি, অনিকের বাসায় গিয়েছিলি তুই? আমাকে বললি না কেন? তার মানে রাতে আমি যা দেখেছি সব আমার স্বপ্ন। আমার তো বিশ্বাস হচ্ছে না, কিভাবে কি হলো? আমি নিজ হাতে অনিককে মেরেছি, কিন্তু এখন আমার সবকিছু মনে আছে, মাগার সাজিদের কিছু মনে নেই। কি হচ্ছে এসব? মাথায় কিছুই আসছে না। আমি কি স্বপ্ন দেখেছি নাকি বাস্তবে অনিককে মেরেছি? আমি বাহিরে গিয়ে সোফায় বসলাম। সাজিদ রুম থেকে ফ্রেশ হয়ে এসে বলল, তো রনি আজকে হঠাৎ করে আমার বাসায় কি মনে করে? সাজিদের কথার উত্তর দিব তখন টিভিতে একটা নিউজ আসলো, জঙ্গলের ভেতরে একটা বাড়িতে আগুন লেগেছে, তবে ওখানে 4টা লাশ পাওয়া গেছে। লাশগুলো এখনো চিহ্নিত করা যাচ্ছে না, আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে। নিউজ দেখে সাজিদ বলল, জঙ্গলে আবার আজকাল আগুন লাগে কিভাবে? কি, আর এখানে আবার মানুষ থাকে কিভাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি সাজিদের দিকে তাকিয়ে বললাম, তুই কিছু জানিস না? সাজিদ বলল, কি জানবো আমি, এটা তো বলবি। আমি বললাম, না কিছু না। আমি বুঝতে পারছি না সাজিদ সবকিছু ভুলে গেল কিভাবে। আমার তো মাথায় কাজ করছে না, কিভাবে কি হয়েছে। আমার তো সবকিছুই মনে আছে। হঠাৎ সাজিদ বলল, রনি চল কলেজে যাই, বাসায় বসে কি করব? আমি বললাম, আচ্ছা চল যাই। সাজিদকে নিয়ে আগে আমার বাসায় গেলাম। বাসায় গিয়ে পিস্তলটা আগে ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিলাম। তবে যাই হোক, ভালোই হয়েছে। অনিকের পুরো পরিবার হত্যা করলাম, কেউ কিছু বলতেও পারবে না। সাজিদের কিছু মনে নাই। আজকে নিজেকে বেশ খুশি খুশি মনে হচ্ছে। আমি আমার গার্লফ্রেন্ড হত্যার প্রতিশোধ নিতে পেরেছি। তবে আফসোস, আজকে রিয়া আমার সাথে নেই। ওকে হারিয়ে মনে হয়েছিল যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি। তবে ওর শেষ কথাটুকু আমি রাখবো। ও বলেছিল, আমি ভালো কাউকে দেখে বিয়ে করে নেই। সারা জীবন তো আর একা একা থাকা যাবে না, কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। বিশেষ করে ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও নিজে নিজে আত্মহত্যা করেছে। আমি যা চেয়েছিলাম তা আমি পাই নাই, হয়তো এসব আমার কপালে ছিল। সাজিদকে নিয়ে কলেজে চলে গেলাম। কলেজের মাঠে বাইক রেখে ভেতরে যাচ্ছি। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই একটা মেয়ে কোথায় থেকে এসে যেন আমার উপর পড়লো। নিচে থেকে উঠে মেয়েটার গালে একটা চড় দিয়ে বললাম, এই মেয়ে, দেখে শুনে চলতে পারিস না? এভাবে অন্ধের মতো কেউ হাঁটাচলা করে? বিশ্বাস করেন ভাই, মেয়েটাকে দেখে আমি সত্যিই বোকা হয়ে গেছি। আমার তো মনে হচ্ছে আমি এরকম মেয়ে আগে কোনোদিন দেখি নাই। মেয়েটা অনেক সুন্দর, ওর মুখের কাটিং একদম পারফেক্ট। তবে যাই হোক, আমার এসব দেখে লাভ আছে? মেয়েটা গালে হাত দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। হঠাৎ করে সাজিদ বলল, ছি রনি, ছি, একটা অচেনা মেয়ে তোকে এভাবে চড় দিল? আমি চোখ বড় করে সাজিদের দিকে তাকিয়ে বললাম, আমাকে চড় দিল মানে? হঠাৎ করে এক স্যার এসে বলল, তোমাদের প্রিন্সিপাল স্যার ডাকছে। আর সাজিদ, তুমি ক্লাসে যাও। বুঝলাম না আমি কি এমন করলাম যে প্রিন্সিপাল স্যার আমাকে ডাকছে। আমি তো ওকে একটা চড় দিয়েছি, এর বাহিরে আর কিছু না। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। আমি রেগে বললাম, এই মেয়ে, হাসি বন্ধ কর, না হলে কিন্তু দাঁত ভেঙে দিব। মেয়েটা আমার কথা শুনে মুখ বাঁকিয়ে প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলো। ওর পেছনে পেছনে আমিও যেতে লাগলাম। প্রিন্সিপালের রুমে যেতেই স্যার আমাকে বলল, তুমি ওর ওড়না ধরে টান দিয়েছিলে কেন? নতুন কোনো মেয়ে দেখলেই কি মজা করতে ইচ্ছে করে? আর আমার জানা মতে তুমি তো কখনো এমন করো না। আমি তোমার আম্মুকে ভালো করেই চিনি, উনি কতটা ভালো একটা মানুষ। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন এসব স্যার? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আর আমি কি করেছি যে এমন করে বলছেন? স্যার বললেন, অপরাধ করে বলছো, কি করলাম? এখন এই মেয়েকে সরি বলো। ঘটনা আর বড় করে লাভ নেই, সরি বলে দেই, কিছু হবে না। আমি স্যারের কথা মতো সরি বলে দিলাম। প্রিন্সিপাল স্যার বলল, দ্বিতীয়বার যেন এই ভুল আর না হয়, যদি এমন কিছু হয় তো খবর আছে, এই বলে দিলাম। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হতেই মেয়েটা ওর ব্যাগটা আমার হাতে দিয়ে দিল, আর আমিও ওটা নিয়ে নিলাম। বুঝলাম না আজকে আমার সাথে এসব কি হচ্ছে।
আমি ব্যাগ মেয়েটার হাতে দিয়ে বললাম, আমি কখন আপনার ওড়না ধরে টান দিয়েছি? মেয়েটা হাসি দিয়ে বলল, আমাদের ভেতরে কি হয়েছিল এটা তো তুমি আর আমি জানি, বাহিরের কেউ জানে না। এজন্য আমি যেটা করব মানুষ তাই দেখবে। আমি বললাম, কি সব কথা বলেন, কিছুই তো বুঝতেছি না। মেয়েটা বলল, তুই আমার বোনকে মারার চেষ্টা করেছিস, তোকে আমি এত সহজে ছেড়ে দিব কিভাবে? আমি বললাম, কাকে আবার মারলাম আমি, বলবেন তো? মেয়েটা বলল, ও সরি, আমার নাম বলতে ভুলে গেছি, আমি রিয়া। তোর নাম নিশ্চয়ই রনি? আমি বললাম, আপনি কিভাবে আমার নাম জানেন? মেয়েটা বলল, তোর সম্পর্কে আমি আরো অনেক কিছু জানি, বলবো কি? আমি বললাম, আপনি আজব একটা মেয়ে, বুঝলাম না মাঝে মাঝে কি বলেন। মেয়েটা বলল, এত বুঝতে হবে না, চল ক্লাসে যাই। মেয়েটার সাথে ক্লাসে চলে গেলাম, গিয়ে ওর পাশেই বসলাম। ওর সাথে বসেছি ঠিক আছে, তবে আমার একটু কেমন কেমন লাগছে। রিয়ার শরীরে থেকে আলাদা একটা পারফিউমের গন্ধ আসছে, যেটা আমি আগে হয়তো কারো শরীর থেকে পাই নাই। স্যার বলল, মেয়েটা নাকি এখানে নতুন এসেছে, ওর সাথে আমরা যেন কোনো বেয়াদবি না করি। ক্লাস শেষ করে মাঠে যেতেই পেছন থেকে ইরা এসে বলল, এই রনি শোন আমি কি বলি। আমি বললাম, বল কি বলবি? ইরা বলল, এই মেয়েটাকে। আমি বললাম, কোনটা, বলবি তো? ইরা বলল, তুই আজকে যার সাথে বসেছিলি। আমি বললাম, আমি কিভাবে জানবো এই মেয়েটাকে? আমি এত কিছু বলতে পারবো না। ইরা বলল, তাহলে তুই ওর পাশে বসলি কেন? তুই তো কোনোদিন ক্লাসে কোনো মেয়ের সাথে বসিস না। আমি মাথায় হাত দিয়ে বললাম, ইরা তো ঠিক কথাই বলল, তাহলে আজকে আমার আবার কি হয়েছে? ইদানিং মনে হচ্ছে যেন আমার মাথাটা গেছে, কি থেকে যে মাঝে মাঝে কি করি নিজেই বুঝি না। ইরার সাথে আর কোনো কথা বলি নাই, বাইক নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে বসে আছি, এর মাঝে আম্মু বলল, রনি একটা মেয়ে আমাদের বাসায় আসবে, কয়েকদিন হয়তো থাকবে এখানে, এরপর চলে যাবে, আসলে একটু সাহায্য করিস কেমন? আমি একটু বাহিরে গেলাম, আর তোর বোন স্কুলে আছে। আমি বললাম, কিন্তু আম্মু মেয়েটাকে? আম্মু বলল, এত কিছু তোর জানতে হবে না, আমি যেটা বললাম সেটা কর। এই কথা বলে আম্মু বাসা থেকে বের হয়ে গেল। আমি বসে বসে মোবাইলে গেম খেলছি, তখন বাহিরে গাড়ির শব্দ শুনলাম। আম্মু বলেছিল একটা মেয়ে আসবে, হয়তো এই মেয়েটাই এসেছে। বাহিরে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে বললাম, আপনি এখানে কি করেন? আর আম্মু কি আপনার কথাই বলে গেল? রিয়া বলল, এখন এত কথা বলো না, আমার জিনিসপত্র সবকিছু রুমে নিয়ে আসো। আমি ভেতরে গেলাম। আমি বললাম, হ্যাঁ আমার ঠেকা পড়েছে, আপনার জিনিসপত্র আমি কেন নিব? রিয়া হাত দিয়ে ইশারা করতেই আমি গাড়ি থেকে সবকিছু নামাতে লাগলাম। সবকিছু ভেতরে নিয়ে যেতেই আমি বোকা হয়ে গেলাম। তাহলে এতক্ষণ কি আমি রিয়ার সব জিনিসপত্র নিয়ে আসছি? আজব একটা মেয়ে, আর আমার কি হয়েছিল? ধুর, এত চিন্তা করতে পারবো না, এখন গিয়ে একটু ঘুমাই। মেয়েটাকে রুম দেখিয়ে আমি আমার রুমে চলে গেলাম। ঘুম ভাঙলো সাজিদের ফোনের শব্দে। আমি ফোন রিসিভ করে বললাম, সাজিদ বল কি হয়েছে? সাজিদ বলল, রনি খবর জানিস, অনেক তো আগুনে পুড়ে মারা গেছে। সকালে আমরা যেই নিউজটা দেখলাম না, ওটা অনেকের লাশ ছিল। আমি বললাম, তোর বলতে হবে না, আমি সবকিছুই জানি, আর এই অনেককে আমি নিজে। বলতে গিয়ে আর বললাম না। সাজিদ এত কিছু জানে না, ওকে সবকিছু বলে আর লাভ নেই, না জানাই ভালো মনে করি। ওপাশ থেকে সাজিদ বলল, কি রে রনি, আমি তোকে কি বলছি? আমি বললাম, বাদ দে তো সাজিদ, যা হয়েছে আমি মনে করি বেশ ভালোই হয়েছে। সাজিদ বলল, তবে একটা কথা, আমার কেন জানি মনে হচ্ছে ওকে আমি মারতে দেখেছি। আমি বললাম, আজকে কি নেশা একটু বেশি করেছিস নাকি? সাজিদ বলল, আমাকে নিয়ে মজা করিস তুই? আমি বললাম, আরে মজা করব কেন, এসব কি বলিস তুই? সাজিদ বলল, আচ্ছা ভাই তুই ফোন রাখ। আমি কল কেটে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই দেখি টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে, আর টেবিলে এত রকমের খাবার সাজানো আছে দেখে তো আমি বোকা হয়ে গেছি। আম্মু আমাকে দেখে বলল, বাবা বস এখানে, দেখ রিয়া আজকে আমাদের জন্য কত কিছু রান্না করেছে, আমাদের তো বিশ্বাস হচ্ছে না এই মেয়ে এত কিছু রান্না করতে পারে। আম্মু আমাকে টেনে উনার পাশে বসালেন। খেয়ে দেখলাম সবকিছু মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না এই মেয়ে এত কিছু কিভাবে রান্না করতে পারে। তবে আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো সাধারণ মেয়ে না, হয়তো এখানে কোনো একটা রহস্য আছে। রিয়ার দিকে তাকাতেই ও ইশারা করে বলল, আগে খেয়ে নেন, পরে কথা হবে। আমি খেয়ে দিয়ে রুমে বসে আছি। রাতে রিয়া আমার রুমে এসে বলল, কি মিস্টার, কি করেন? আমি বললাম, এই তো বসে আছি। কেন? রিয়া বলল, আমার সাথে এক জায়গায় যাবেন? আমি বললাম, এখন আবার আপনি কোথায় যাবেন? রিয়া বলল, যাব কোনো এক জায়গায়, আপনি যাবেন নাকি ওইটা বলেন। আমি বললাম, না বাবা আমি যাব না, আপনার দরকার থাকলে আপনি একা একা যান। রিয়া বলল, প্লিজ আসেন না, যাবো আর আসবো। রিয়ার দিকে তাকিয়ে আমার কেন জানি একটু মায়া লাগলো। বললাম, ঠিক আছে চলেন। রিয়া বলল, আমি এখন কি আপনার হাত ধরতে পারি? আমি বললাম, আপনার সাথে বাহিরে বের হচ্ছি, তাই বলে এই না যে আপনি আমার হাত ধরবেন। রিয়া বলল, আচ্ছা ঠিক আছে বাবা, সরি, এখন চলেন। রিয়ার সাথে বের হতেই রিয়া বলল, আপনি শুধু আমার পেছনে পেছনে আসবেন, কোনো কথা বলবেন না। আমি বললাম, আমরা যাব কোথায় এটা তো বলবেন নাকি? রিয়া বলল, যাব কোনো এক অজানা জায়গায়। কেন, ভয় পান নাকি? আমি বললাম, আপনি একটা মেয়ে, ভয় তো আপনার পাওয়ার কথা, আমি আবার ভয় পাবো কেন? রিয়া বলল, তাই তো, শুনলাম কিছুদিন আগে নাকি আপনার গার্লফ্রেন্ড আত্মহত্যা করে মারা গেছে।
গেছে। আমি বললাম এসব নিয়ে কোনো কথা না বললে আমি খুশি হব। রিয়া বলল বুঝেছি, মন খারাপ করতেছেন। শুনেন, এত মন খারাপ করতে হবে না, যা হয়েছে তা তো হয়েই গেছে। তবে আফসোস, এই একটা মেয়ের জন্য আপনি দুইটা পরিবারকে খুন করে ফেললেন। আমি বললাম দুইটা পরিবার মানে কি বলছেন এসব? রিয়া বলল আরে কিছু না, এমনিই বললাম, আসেন তো। আমি বললাম আপনি আমাকে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছেন কেন, আর ভেতরে গিয়ে আমি কি করব? রিয়া বলল কেন, ভয় পাচ্ছেন নাকি? আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, আসেন। আমি রিয়ার কথা শুনে জায়গায় দাঁড়িয়ে গেলাম। আমি বললাম না, আমি এখন আর সামনে যাব না, আপনি যান ভেতরে। রিয়া হেসে হেসে আমার হাত ধরে বলল আরে চলেন তো ভেতরে, বলছি না কিছু হবে না। আমি বললাম আপনাকে আমার সন্দেহ হয়, আপনার সাথে দেখা হয়েছে থেকে আপনি আমার সাথে অদ্ভুত অদ্ভুত আচরণ করছেন। একটা মেয়ের পক্ষে এতগুলো খাবার তৈরি করা সম্ভব না। আর আমি চর দিয়েছি আপনাকে, কিন্তু সাজিদ দেখেছে আপনি আমাকে চর দিয়েছেন। আমি আবার কোন সময় আপনার ওড়না ধরে টান দিলাম? সত্যি করে বলেন তো আপনি কে? রিয়া আমার কথা শুনে হো হো করে হাসতে লাগলো আর বলতে লাগলো তোর কারণে আমার বোন বিছানায় পড়ে আছে, তুই ভাবলি কি করে তুই বেঁচে যাবি? এই কথা বলতে না বলতেই রিয়া নিজের রূপ পরিবর্তন করে ফেললো। ওর পেছন দিয়ে দুইটা ডানা বের হয়ে আসলো। আমি এটা দেখে যে চিৎকার দিব তখন রিয়া আমার মুখ চেপে ধরে আমাকে বেহুশ করে দিল। আমার শুধু এইটুকু মনে আছে যে রিয়া সাধারণ কোনো মেয়ে না, ও একটা পরী। আর যখন আমার হুঁশ ফিরল তখন দেখি আমি আজব একটা ঘরের ভেতরে আছি। ঘর বললে ভুল হবে, কি জানি এটা নিজেও বলতে পারছি না। আমার সামনে একটা দানব দাঁড়ানো। ভয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দানবটা আমার সামনে এসে চোখ লাল করে বলল তুই আমার মেয়েকে মারতে চেষ্টা করেছিস, তোকে তো আমি ছাড়বো না। হঠাৎ করে রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল বাবা প্লিজ ওকে কিছু করো না। আর ও জানতো না যে ও যাকে মেরেছে সে একজন পরী। আমি অনেকের পরিবারের সাথে যা কিছু করেছিলাম সবকিছু পরী এক এক করে বলে দিল, আর কেন করলাম তাও বলল। পরীর বাবা সবকিছু শুনে বলল ও যা করেছে এর জন্য ওকে শাস্তি পেতে হবে। আমার মেয়ে যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত ওকে অন্ধকার গুহায় বন্ধ করে রাখা হবে। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে রিয়া আমাকে ধরে ওদের রাজ্যে নিয়ে আসছে। রিয়া আমার হাত ধরে একটু সামনে নিয়ে গেল। সামনে যেতেই দেখলাম বড় একটা বিছানা, চারপাশে ফুল দিয়ে সাজানো। আর এর মাঝে আমি যেই অচেনা একটা মেয়েকে গুলি করেছিলাম ও এখানে শোয়া আছে। আর ওর মাথার পাশে রিয়ার আম্মু বসা। রিয়ার মুখের সাথে ওর মায়ের মুখ মিল আছে, এজন্য হয়তো আমি চিনতে পেরেছি। এর মাঝে কয়েকজন দানব এসে আমাকে ধরে ফেললো। আমি শুধু রিয়ার দিকে তাকিয়ে আছি। রিয়া আমাকে ইশারা করে বলল এখানে আর কিছু করার নেই, আমার বাবা এখানকার রাজা, উনি যাই বলেন তাই হয়। আমি এইটুকু বুঝতে পারছি যে এখানে আমি ইচ্ছে করলেও বাঁচতে পারবো না। দানবগুলো আমাকে ধরে অন্ধকার একটা গুহায় নিয়ে ফেলে দিল। আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, সবকিছুই অন্ধকার। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এখানে আসছি থেকে শুধু আতঙ্কে আছি। কখনো চিন্তা করি নাই আমি পরিরাজ্যে এসে যাব। অন্ধকারের মাঝে বসে আছি। হঠাৎ করে একটা আলো আমার দিকে আসতে লাগলো, আর আমি এটা দেখে বুঝে গেছি যে এটা রিয়া। আমি দূর থেকে বললাম না জেনে একটা ভুল করেছিলাম, আর আজকে সেই ভুলের জন্য আমাকে এখানে নিয়ে এলেন। রিয়া আমার কাছে এসে বলল তুমি আমাকে চিনলে কিভাবে? আমি বললাম আপনার শরীরের ঘ্রাণ আমার চেনা হয়ে গেছে, তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ, আমি অন্ধকারে একা একা থাকতে পারবো না। রিয়া বলল না এমনটা করা যাবে না, বাবা জানতে পারলে আমাকে একদম মেরে ফেলবে। আমি রিয়ার হাত ধরে বললাম প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলেন, আমাকে আপনার রুমে বন্ধ করে রাখবেন। যখন এখানে দানব আসবে আমাকে দেখার জন্য যে আমি আছি কিনা, তখন আমি এখানে চলে আসব, প্লিজ তাও আমাকে এখান থেকে নিয়ে চলেন। রিয়া বলল নিয়ে যাব, তবে আমার কথা কিন্তু মানতে হবে। আমি বললাম আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ আমাকে নিয়ে চলেন। রিয়া বলল আচ্ছা তুমি চোখ বন্ধ করো। রিয়ার কথা শুনে আমি চোখ বন্ধ করে দিলাম। রিয়া আমার হাত ধরলো, পরে কি করেছে আমি জানি না। যখন রিয়া বলল এখন চোখ খুলতে পারো, আমি চোখ খুলে দেখি আমি একটা রুমের ভেতরে আছি। আর এই রুমটা এতটা সুন্দর যে বলার বাহিরে। রুমের সবকিছু এত সুন্দর করে সাজানো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। রিয়া বলল কি দেখো এভাবে? আমি বললাম এটা কি আপনার রুম? রিয়া বলল হুম। কেন পছন্দ হয় নাই? আমি বললাম কি বলেন, পছন্দ হবে না কেন? এত সুন্দর রুম তো আমি আগে কখনো দেখি নাই, আর সুন্দর হবেই বা না কেন, আপনি তো পরী। তবে আপনার বোন পরী জানলে আমি এমন করতাম না। রিয়া বলল থাক থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সবকিছুই জানি। আমার বোন তো মানুষের রূপ নিয়ে ওইখানে ঘুরতে গিয়েছিল, আর তখন তুমি চলে গেলে। তোমাকে মারতে ইচ্ছে করছিল আমার, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে মারতে পারি নাই। আমি বললাম আপনি চাইলে আমাকে মেরে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, মরতে তো একদিন হবেই। রিয়া বলল এত মরার শখ তোমার? আমি বললাম আপনার বোনকে আমি গুলি
করেছি, সেই হিসেবে আপনি চাইলে আমাকে। রিয়া হাত দিয়ে ইশারা করতেই আমার সামনে কতগুলো খাবার চলে আসলো, আর রিয়া বলল এত চিন্তা করতে হবে না, আগে খেয়ে নেন, আর আমি জানি আপনি ভুল করেছেন। রিয়ার কথা শুনে আমি খাবার নিয়ে খেতে খেতে বললাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব খিদে পেয়েছে। রিয়া আমার পাশে বসে বলল, আমি জানি তো, আপনাকে কিছু বলতে হবে না। আমি বললাম, আপনি অনেক ভালো, তবে বিশেষ করে আপনি খুব সুন্দরী। আমার কথা শুনে রিয়া একটা হাসি দিল আর বলল, পছন্দ হয় আমাকে? আমি বললাম, কি বলেন, আপনাকে আবার পছন্দ হবে না কার? তবে আপনি যদি মানুষ হতেন তো? রিয়া বলল, বলো শুনি। আমি বললাম, না থাক, বাদ দেন। রিয়া বলল, আরে বলো না। আমি বললাম, আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম। এই কথা বলতেই হঠাৎ করে দরজা ঠেলে রিয়ার আম্মু ভেতরে ঢুকলো, আর ঢুকেই আমাকে দেখে বলল, কি রে রিয়া, তোর বাবা যে বলল। আমি দাঁড়িয়ে রিয়ার আম্মুর সামনে গিয়ে বললাম, আমি থাকতে পারবো না এমন অন্ধকারে, প্লিজ ওর বাবাকে কিছু বলবেন না, আমার সাথে এমন জুলুম করবেন না। আমি কথা দিচ্ছি যে আমি রিয়ার রুম থেকে কখনো বের হব না, আর রিয়া আপনার সাথেই থাকবে। আমি জানতাম না যে ওইটা আপনার মেয়ে ছিল, আমাকে মাফ করে দেন প্লিজ। রিয়ার আম্মু বলল, আমি গেলাম, আর তোর বাবা কিছু বললে আমি দেখে নিব। এই কথা বলে রিয়ার আম্মু চলে গেল। রিয়ার আম্মু যেতে আমি বললাম, অনেক বড় বাঁচা বেঁচে গেলাম। রিয়া বলল, আমার আম্মু খুব ভালো জানেন। আমি বললাম, রিয়া আমাকে একটা হেল্প করবেন? রিয়া বলল, বলেন শুনি, কি করতে হবে? আমি বললাম, আপনাদের এই রাজ্য ঘুরে দেখব, দেখাবেন? রিয়া বলল, বাবা জানতে পারলে আমার 12টা বেজে যাবে। আমি বললাম, আমি জানি আপনি সবকিছু পারবেন, প্লিজ নিয়ে চলেন না। রিয়া বলল, ইস, আপনাকে নিয়ে যে আমি কি বিপদে পড়লাম। এই নেন, এটা পরে নেন, আর মুখ কিন্তু সবসময় ঢেকে রাখবেন, আর সবসময় সাবধান থাকবেন। এখন চলেন। রিয়া আমাকে নিয়ে বের হলো। বাইরে গিয়ে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। এই পরিরাজ্য এতটা সুন্দর হতে পারে এটা তো আমার ধারণার বাহিরে ছিল। কিছুটা সামনে গিয়ে বললাম, আপনাদের পরীদের বিয়ে করার মতো অনুমতি আছে কি? রিয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, কেন, কাউকে কি পছন্দ করো নাকি? আমি বললাম, আপনাকে পছন্দ করি। রিয়া বলল, কি? আমি বললাম, এত অবাক হওয়ার কি আছে, ভালো তো লাগতেই পারে, তবে এটা সত্যি যে আমি আপনার প্রেমে পড়েছি। রিয়া বলল, মজা করেন নাকি? আমি রিয়ার হাত ধরে বললাম, মজা করব কেন, আমি সিরিয়াসলি বলছি। রিয়া বলল, আমার হাত ছাড়েন, কেউ দেখলে সমস্যা হবে। আমি বললাম, এমনে তো মরতেই হবে, যদি নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পারি তাহলে আর মনের ভেতরে কোনো কথা চেপে রাখতে হবে না। রিয়া বলল, 143, এটার মানে কি? আমি বললাম, এর মানে হলো আই লাভ ইউ, আর বাংলাতে আমি আপনাকে ভালোবাসি, সিম্পল একটা শব্দ। রিয়া বলল, আমার বাবা মা মেনে নিবে না। আমি রিয়ার হাত শক্ত করে ধরে বললাম, তার মানে আপনি রাজি আছেন? রিয়ার হাত ছেড়ে দিয়ে খুশিতে নাচতে লাগলাম। রিয়া তো পটে গেছে। রিয়া বলল, কি বলেন এসব উল্টাপাল্টা? আমি বললাম, একটা কিস করব আপনাকে। রিয়া বলল, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমি কিন্তু আপনাকে ফেলে চলে যাব, পরে মজা বুঝবেন। আমি বললাম, আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, এখন কি আমি আপনার হাতটা ধরবো? রিয়া বলল, আগে তো ধরার সময় অনুমতি নিলেন না, এখন আবার অনুমতি নিচ্ছেন কেন? আমি বললাম, আমার মা বাবা তো এখানে আসতে পারবে না, না হলে বলতাম যে বিয়ের প্রস্তাব নিয়ে এখানে আসতে। রিয়া বলল, আমি কিন্তু সাধারণ কোনো মানুষ না, আমি হলাম পরী। আমি বললাম, আপনি যদি খারাপ কিছু করতে চাইতেন তাহলে আগেই পারতেন, আমি জানি। এখন বলেন, এখানে আমি আমার বাবা মাকে কিভাবে নিয়ে আসব? একটা ব্যবস্থা করে দেন না। রিয়া বলল, এত তাড়াতাড়ি করছেন কেন, আমার বোন আগে সুস্থ হোক। আমি বললাম, আমি এত অপেক্ষা করতে পারবো না, অপেক্ষা করে একজনকে হারিয়ে ফেলেছি, এখন আবার আরেকজনকে। রিয়া বলল, থাক, বুঝতে পারছি, আর কিছু বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, আম্মুর সাথে কথা বলে দেখব। রিয়ার কথা শুনে আমি কতটা খুশি হয়েছি যে বলার বাহিরে। খুশিতে আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। আজকে এই প্রথম কাউকে জড়িয়ে ধরলাম, তাও আবার পরি। মনের ভেতরে কেমন যেন একটা ফিলিংস কাজ করছে। রিয়া আমাকে ছাড়িয়ে বলল, এত খুশি হবার দরকার নেই, এমনও তো হতে পারে যে আমার মন পরিবর্তন হয়ে যেতে পারে। আমি বললাম, যান, আমি আর আপনার সাথে কথা বলবো না, নিজেকে একটু খুশি খুশি লাগছিল। দিলেন তো সবকিছু শেষ করে। রিয়া বলল, ওরে বাবা, এত রেগে গেছেন আপনি? আমি বললাম, অনেক ঘুরেছি, এখন বাসায় নিয়ে চলেন, এখন আর ভালো লাগছে না। এখন কি আবার চোখ বন্ধ করতে হবে? রিয়া বলল, না সমস্যা নেই, এখন আর আপনাকে চোখ বন্ধ করতে হবে না, আপনি দেখতে পারেন। রিয়া ওর ডানা মেলে আমাকে নিয়ে উঠতে লাগলো। আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, জানেন, ভাবতেও অবাক লাগে যে আমার হবু বউ একজন পরী। রিয়া বলল, হয়েছে, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি বললাম, আচ্ছা তোমাকে একটা কথা বলবো রিয়া। রিয়া বলল, বলো শুনি। আমি বললাম, আমি আপনার বোনকে গুলি করেছি, যদি ইচ্ছা করতেন তো আপনি আমাকে ওই প্রথম দেখায় মেরে ফেলতে পারতেন। রিয়া বলল, মারতে পারতাম, তবে প্রথম দেখায় যে কাউকে এতটা ভালো লেগে যাবে আশা করি নাই, এজন্য ভাবলাম আমার বোন তো বেঁচে
বেঁচে আছে, আর মানুষ তো ভুল করতেই পারে, এজন্য মাফ করে একটা সুযোগ দেই ভালো হবার। আমি বললাম আপনাকে তো ইয়ে করা দরকার এখন। রিয়া বলল এই ইয়েটা আবার কি? আমি বললাম কিছু না, এখন তাড়াতাড়ি চলেন। রিয়া বলল ফেলে দিব কি নিচে? আমি বললাম আপনার উপর আমার বিশ্বাস আছে, আপনি আমাকে নিচে ফেলবেন না। রিয়া আর কিছু না বলে ও আমাকে ওর বাসায় নিয়ে গেল। বাসায় যাওয়ার পর রিয়া বলল তুমি থাকো, আর সাবধান, বাসা থেকে বের হবার দরকার নেই, আমি একটু বাবার সাথে দেখা করে আসি। আমি বললাম আমার বাবা মাকে আনার কথা কিন্তু মনে করে বলবেন। রিয়া বলল এত তাড়াতাড়ি সবকিছু হয় না, একটু ধৈর্য ধরেন। এই কথা বলে রিয়া চলে গেল। যাক, শেষমেশ রিয়াও আমার প্রেমে পড়েছে। আমি তো বিশ্বাস করতেই পারছি না। রিয়ার বিছানায় বসে আনমনে চিন্তা করছি আসলেই কি রিয়ার বোন বেঁচে আছে নাকি মারা গেছে। যদি ও মারা যায় তাহলে আমি শেষ। পরে রিয়াকে নিয়ে যা একটু স্বপ্ন দেখেছিলাম সব কিন্তু বিফলে চলে যাবে। যাই, ওর বোনকে একটু দেখে আসি, ও কি বেঁচে আছে নাকি মারা গেছে। আমি তো মানুষ, আর এখানে অনেক ধরনের বড় বড় দানব আছে, আমি তো ওদের একটা পায়ের সমানও হব না, এজন্য আমি এত সহজেই কারো নজরে আসছি না। চুপচাপ রিয়ার বোনের কাছে চলে গেলাম। হালার পরীরা এত সুন্দর কিভাবে হতে পারে? ওর বোন তো আবার এত সুন্দর না। মন চায় যারে দেখি তারই বিয়ে করে ফেলি, কিন্তু পছন্দ তো করেছি একজনকে, এজন্য বিয়েও করতে হবে একজনকে। রিয়ার বোনের মুখের কাছে হাত দিয়ে চেক করছি ও কি শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। ওর বোনের সামনে হাত রেখেছি, এই সময়ে সবকিছু কালো হয়ে গেল, আর লাল একটা আলো এসে আমাকে দূরে ফেলে দিল। হঠাৎ করে মনে হলো আমার বুকের ভেতর দিয়ে কলিজা ছিঁড়ে কিছু একটা বের হয়ে চলে গেছে। আমি বুকে হাত দিয়ে দেখি বুক থেকে রক্ত পড়ছে। আমার সামনে রিয়ার ছোট বোন একটা লম্বা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আর তলোয়ার আমার রক্তে লাল হয়ে আছে। রিয়ার বোন হাসতে হাসতে বলল আমাকে মারতে এখান পর্যন্ত চলে আসলি, এই নে ধর। এটা বলতেই তলোয়ারটা আবার আমার কলিজা ছিদ্র করে বের হয়ে গেল। আমি মাটিতে পড়ে বুকে হাত দিয়ে জোরে জোরে চিৎকার দিতে লাগলাম। কোথায় থেকে রিয়া এসেই ওর বোনকে দূরে ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে ওর বোনকে বলল তুই এটা কি করলি? রিয়ার ছোট বোন বলল আপু, ও আমাকে মারতে এখানে চলে আসছে, এজন্য আমাকে মারার আগে আমি ওকে মেরে ফেললাম। আগের মতো আমি আর কোনো ভুল করি নাই। রিয়ার ছোট বোনের কথা শুনে আমি আস্তে করে বললাম বিশ্বাস করো রিয়া, আমি এখানে আসছি শুধু ও বেঁচে আছে নাকি মরে গেছে এটা দেখার জন্য। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমাদের বিয়ে হতো না, এজন্য আমি আসছিলাম। আর এসে বলতে খুব কষ্ট হচ্ছে রিয়া, এখানে এসে আমি তোমার প্রেমে পড়েছিলাম, আর সেটা ক্ষণিকের জন্য হবে ভাবতেও পারি নাই। অনেক আশা ছিল তোমাকে বিয়ে করে সংসার করব, কিন্তু এটাও হলো না। আমার গার্লফ্রেন্ড আত্মহত্যা করলো, আর এখন আমি খুব করে আমি তোমার প্রেমে পড়েছিলাম রিয়া। রিয়া আমাকে ছেড়ে ওর বাবার হাত ধরে বলল বাবা ওকে প্লিজ তুমি বাঁচিয়ে নাও না, আমি ওকে ভালোবাসি, পছন্দ করি আমি ওকে, কিন্তু তোমার ছোট মেয়ে সবকিছু শেষ করে দিল। রিয়ার বাবা মাথা নিচু করে বলল আমাদের ভেতরে এমন কিছু হলে বাঁচানো সম্ভব, তবে ওকে বাঁচানো আমাদের কারো পক্ষেই সম্ভব না, ওর অবস্থা খুবই খারাপ, বাঁচার কোনো সম্ভাবনা নেই। রিয়া দৌড়ে ওর মায়ের কাছে চলে গেল, ওর মাও একই কথা বলল। শেষে রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল আমার কপাল খারাপ, কেন আমি তোমাকে এখানে নিয়ে আসতে গেলাম, আজকে আমার কারণে তোমার এমন হয়েছে। আমি হাসি দিয়ে বললাম ভালোই হয়েছে, খারাপ কিছু হয় নাই আমার সাথে, নিজের বোবা গার্লফ্রেন্ডকে হারিয়ে তোমার প্রেমে পড়েছিলাম, তবে হয়তো তুমি আমার কপালে ছিলে না। আমার একটা শেষ কথা রাখবে রিয়া? রিয়া শুধু কান্না করছে, কিছুই বলছে না। আমি এবার বলতে শুরু করলাম যে আমাকে আমাদের রাস্তার সামনে ফেলে আসবে, যেন আমার বাবা মা মনে করতে পারে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছি। রিয়ার ছোট বোন দূরে দাঁড়িয়ে বলল আমি জানতাম না আপনি এখানে। আমি বললাম কপালে লেখা ছিল এজন্য এমন হয়েছে, সুখ সবার কপালে লেখা থাকে না। রিয়া আমার কথা তো মনে রাখবে, ভুলে যাবে না তো আমাকে? রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে আমার ক্ষমতা থাকলে আমি আবার তোমাকে ফিরিয়ে আনতাম, অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। আমি বললাম এভাবে বলিও না, আমার হয়তো দোষ ছিল যে কেন আমি তোমার প্রেমে পড়েছিলাম। জানো রিয়া, আমার অনেক কষ্ট হচ্ছে, খুব করে বাঁচতে ইচ্ছে করছে, কিন্তু পারবো না, আমাকে আমার গার্লফ্রেন্ডের পাশে কবর দিও। রিয়া বলল প্লিজ তুমি চোখ বন্ধ করো না, দুনিয়ার সবকিছু খুঁজে হলেও আমি তোমাকে ভালো করব, প্লিজ চোখ খোলা রাখো। কিন্তু আমি আর চোখ খোলা রাখতে পারলাম না, হয়তো আমার মৃত্যু হয়ে গেছে আজকে। কিছু কিছু ভালোবাসা এভাবেই হারিয়ে যায়, নীরবে শুধু একজনই কষ্ট পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর ইনশাআল্লাহ মায়ের মৃত্যু গল্পের সিজন 2 আগামীকাল আপলোড করা হবে। তো দেখা হচ্ছে মায়ের মৃত্যু গল্পের সিজন 2-তে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।